সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে দুজন অতিথি আছেন। আমার ডান দিকে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু। আমার বাম দিকে আছেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। দর্শক, দুজন অতিথির মুখ থেকে ফ্যাসিবাদ নিয়ে শুনব। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। ৬৯, ৯০ এবং ২৪-এর গণ অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 18 মে 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 মুফতি আমিনী সহ ৩ জন কারাগারে। 2010 পুলিশ পাহারায় রাস্তার কাজ, চাঁদার অভিযোগে কাজ বন্ধ। 2011 নদী ভরাট করে ইট ভাটা। 2012 দাঁড়াতেই পারেনি হরতাল সমর্থকরা। 2014 বাকশালী রক্ত আওয়ামী লীগের ধমনীতে, কর্নেল অবসরপ্রাপ্ত অলি। 2015 ফাঁস হওয়া প্রশ্নে এইচএসসি অ্যাকাউন্টিং পরীক্ষা। 2016 খেলাপি ঋণ 1 লাখ কোটি। 2017 লুটপাটে বাড়ছে খেলাপি, ডুবছে ব্যাংক। 2019 টেকনাফে বন্দুক যুদ্ধে যুবদল নেতা নিহত। 2021 সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে 11 বিশিষ্ট নাগরিকের বিবৃতি। 2022 অস্থিরতা বাড়ছে অর্থনীতিতে। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে বিশ্লেষণ শুনবো অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আমরা একটি সংবাদের শিরোনামে দেখছি 2012 সালের সংবাদ, দাঁড়াতেই পারেনি হরতাল সমর্থকরা, কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ, শতাধিক নেতা গ্রেপ্তার। একটি রাষ্ট্র যদি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে ভয় পায় তাহলে সেটি কি গণতান্ত্রিক রাষ্ট্র থাকে কিনা? গণতন্ত্রের পূর্ব শর্তই হচ্ছে বহুদল, বহুমত, বহুপথ, এগুলোর সমন্বিত রূপটাই হচ্ছে গণতন্ত্র। সেই জায়গায় রাষ্ট্র 2012 সালেই শেখ হাসিনা সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে বিরোধী মত বা তার কর্মকাণ্ডের সমালোচনা করুক এরকম কাউকে টিকতে বা থাকতে দেওয়া হবে না। আপনার কাছে কি মনে হয়? 55 বছরের কাছাকাছি বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এর মধ্যে দেখুন আমরা কতগুলি মিডিয়াম টাইপ ফেসিবাদ, নর্মাল এবং এক্সট্রিম ফেসিবাদের শিকার হয়েছি। যেমন আমরা 72 থেকে 75 দেশ সৃষ্টির জন্মলগ্ন থেকে আমরা একটা চরম ফেসিবাদ, এবং 75-এ এসে জনগণের সমস্ত অধিকার কেড়ে নেওয়া হলো। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর গণতান্ত্রিক এবং সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে আসলেন, জনগণের হানা ভোট নিলেন, জনগণের পক্ষে বা বিপক্ষে যে কথাগুলি উনি গ্রহণ করলেন। তারপর আমরা আবার দেখলাম 82 থেকে 90 আবার 9 বছর আমরা আরেকটা স্বৈরাচার। এটা হয়তো টোটাল ফেসিবাদ না হলো একটা চরম ডিক্টেটরশিপ ছিল। এখানে 9, ওখানে 4। তারপর আবার আমরা শেখ হাসিনার অলমোস্ট 17 ইয়ার্স, এখানে প্রায় অলমোস্ট 30 ইয়ার্স উই ওয়ার এফেক্টিং সিরিয়াসলি। একটা গণতান্ত্রিক দেশ আমরা বলি 50 বছরের মধ্যে 30 বছরের মতো কাছাকাছি আমরা কিন্তু কম বেশি স্বৈরাচারের শিকার হয়েছি। একটা দেশের রাষ্ট্র গণতন্ত্রহীনতা মানে একটা বিরাট অপসংস্কৃতির চর্চায় আমরা অভ্যস্ত হয়ে গেছি। এবং কি আমি সত্য কথাটা বলবো, জনগণের মাঝেও কিন্তু একটা দুরাশা, একটা ভয় ভীতি না হওয়ার যে একটা ন্যাচারাল একটা রাজনীতির প্রতি যে ক্ষোভ ফিরিয়ে নেওয়া বা ভোট কেন্দ্রে না যাওয়া, সবকিছু মিলেই তারা দেখতেছে যে, এবং রাজনীতিবিদদের প্রতি তাদের অনীহা, এটা অস্বীকার করা যাবে না। এবং এখন যার কারণে আজকে ওই 12 সাল, 13 সাল, 14 সাল অমানবিক, ওনাদের উপর যে নির্যাতন, আমাদের নির্যাতন, নুরু ভাইয়ের উপর যে নির্যাতন, আমরা 90-এর গণ অভ্যুত্থানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সৌভাগ্য হয়েছিল, আমি 91-এ বের হয়ে আসছি। এখন আমরা যেটার মধ্যে পড়ছি গত 17 বছর, সবাই বলে ভোটাধিকার, এটা কি, কিন্তু আসলে রাষ্ট্র এবং জনগণের সাথে টোটালি সম্পর্ক ছিন্ন করার নামই হচ্ছে ফেসিবাদ। এই 17 বছর সকলে গণতন্ত্র মনা যে মানুষ আমরা ছিলাম সবাই জনগণ, এটা কিন্তু আমরা তাওয়াতে আমরা এটা তা দিয়েছি গরম করা।
চরমভাবে উত্তপ্ত ছিল, অগ্নুৎপাতের মতো। এটা জাস্ট মানে জনগণের মধ্যে যে পুঞ্জীভূত হ্যাঁ, জনগণের পুঞ্জীভূত হাহাকার, এবং এটা হয়েছে। এবং অবশ্যই আমরা ধন্যবাদ জানাই ওই সময় সর্বশেষ পর্যায়ে এসে ছাত্রদের যে কোটা বিরোধী আন্দোলন, তাদেরকে ফিনিশার বলা হ্যাঁ ফিনিশার বলা যায়, হ্যাঁ ফিনিশার বলা যায়। এবং তারাও তাদের ভূমিকায় দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। হয়তো আমাদের আরও সময় লাগতো, কিন্তু এটা এই কারণে এটা আরও দ্রুত হয়েছে। এবং আন্দোলন এবং চরম অভিশাপ, এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনার রাজনীতির যে ভোট কেড়ে নেওয়া, মানুষকে গুম করা, মানুষকে 10-12 বছর যাবৎ অন্ধকার প্রকোষ্ঠে আটকে রাখা। কিন্তু আপনি যে বললেন আসলে আপনি ফ্যাসিস্ট বলছেন শেখ হাসিনাকে, কিন্তু আমরা অন্যান্য দেশের যে হিটলার, মুসোলিনির তাদের শাসন যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, সেখানে দেখবেন যে তারা কিন্তু রাষ্ট্রের সাথে জনগণের যে সম্পর্ক এটিকে নিবিড় করে, তারা কিন্তু রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক ছিন্ন করে। জনগণের সম্পর্ক বলতে ধরুন, একটা স্বৈরাচার যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে, একটা নির্দিষ্ট সুবিধাবাদী শ্রেণী কিন্তু তৈরি হয়, এরাও কিন্তু জনগণের অংশ। তো জনগণের অংশ আর এই ফ্যাসিজম অনেক সময় একটা নির্দিষ্ট, হিটলারও একটা নির্দিষ্ট শ্রেণী তৈরি হয়ে গিয়েছিল দীর্ঘদিন, মুসোলিনিরও হয়ে গিয়েছিল। তো এখন এই যে রোমানিয়ার চাসেস্কো বলেন, আপনি ফিলিপাইনের মার্কোস বলেন, ওদের কিন্তু একটা, এখন দেখেন মার্কোসের কত বড় স্বৈরাচার ছিল, তার ছেলেও মনে হয় খুব বড় একটা রাজনীতিবিদ, ফিলিপাইনে হয়তো ক্ষমতায় চলে যেতে পারে। তো এটা কিন্তু ধারা পরবর্তী পর্যায়ে এগুলির মেরুকরণ হয় রাজনীতি। মানে ফ্যাসিজমকে তারা ডিভাইডে সংস্কার করে তারাও আপডেট ভার্সনে চলে চলে। এটা আমাদের সাইকোলজি, এবং আমাদের সাইকোলজি আমরা খুব অল্পেতে আবেগপ্রবণ হয়ে যাই এবং অল্পেতে আমরা ভুলে যাই কষ্টগুলি। আজকে দেখেন প্রায় 7-8-9 মাস হয়েছে, প্রায় 300 নারী শিশু অন্ধ হয়েছে, অনেকে মারা গেছেন, প্রায় 1,500। জাতিসংঘ থেকে তো বলা হয়েছে প্রায় 1,500 মানুষ চলে গেছে। সরকারের হিসাব মাস, এটাকে জেনোসাইডও বলা যেতে পারে ওয়ান ওয়ার্ডে। তো এখন আমরা কোথায় যাব? আর যে জেনারেশনটা এখন তৈরি হয়েছে, এখন এই জেনারেশনটা, আর এই যে নির্বাচনের কথা, আমি আর কথা চলে আসলাম, নির্বাচন হচ্ছে ফাউন্ডেশন অফ ডেমোক্রেসি। এটা দিতেই হবে আপনাকে। পৃথিবীর এমন কোনো একটা দেশ দেখান যে দেশে স্বৈরাচার থাকুক আর না থাকুক, নির্বাচন ছাড়া দেশ গঠন হয়েছে। আওয়ামী লীগের এই ফ্যাসিজমের দীর্ঘ 17 বছরে যারা ছিল, এরাই এই চেয়ার থেকে ওই চেয়ারে, ওই চেয়ার থেকে এই চেয়ারে বসে, 2-1 ছাড়া সবারই চাকরি আছে, এবং তারা গণহারে দুর্নীতিতে নিমজ্জিত। এই যে ফ্যাসিস্ট বা যে হেজিমনি এখনো রয়ে গেছে, তারা কি শেষ সময়ের সারা সেরে নিচ্ছে এরকম একদম? তারা মনে করতেছে 2-4-6 মাস পরে যদি নির্বাচন হয়, তত আমরা ক্ষমতায় থাকতে পারবো না। এখন এগুলি সচিবালয়ের আমলাতন্ত্রের যে আমলাতান্ত্রিক জটিলতা, তারাই কাজগুলি করতেছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। আমাদের প্রায় 1-1.5 হাজার, কয়েক হাজার কর্মী আমাদের বহিষ্কার হয়েছে, অনেককে আমরা জেলে দিয়েছি। বিএনপির বাপ দাদা কোনোদিন বিএনপি করছে এমন লোকেরে ওরা চাকরি দেয় নাই, চাকরি থেকে বহিষ্কার করছে। ওই ফ্যামিলিটা ডিমোরালাইজ হয়ে গেছে। নট অনলি বিএনপি, ভিন্ন মত এত নির্যাতন তো কেউ সয় নাই। এই কারণে এই লোকগুলিকে যদি আমরা খালি বলি তোমরা এটা করো না, গণতান্ত্রিক অবস্থায় আসলে কেউ ওটা চাকরি পাবে, একটা জায়গায় বসতে পারবে। এই যে ডাক বলেন বা যেগুলি নিয়ে বাজারে দেখি, এগুলি যদি লিগ্যাল অবস্থা এগুলিকে দেওয়া হয়, তাহলে তারা কাজ করে খাইলো। বাংলাদেশের সংবিধান 72 সালে হয়েছে, এই সংবিধান তাইলে 75 সালে একদলীয় শাসন কিভাবে হলো? ঠিক আছে, এই সংবিধানের মাধ্যমেই তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে। 100% না হলেও 70% কারেক্ট ইলেকশন। গণতন্ত্র তো শতভাগ সঠিক হবে না, ঠিক আছে। এই তো আমাদের এই পুয়ার কান্ট্রিতে, এই আমাদের তো অনেকটাই, আমরা কি বলবো, বহির্বিশ্বে ইউরোপের থেকে আমরা অনেক পিছনে। তো যার কারণে আমাদের এই 80% হইলেও তো ভালো হয়েছিল, 70 হইলেও তো এই যে বিচারপতি খায়রুল হকের কারণে একটা দেশের একেবারে, আমার মাথায় অনেক ব্যথা, কিন্তু আমার গলাটা কেটে দেন তো সব শেষ। আমার মাথাটা চিকিৎসা করার সময় ছিল, তাই না? ওনারা একটা লোকের কলমের খোঁচায় আমাদের গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন হচ্ছে সুপ্রিম কোর্ট, সেটাকে কি করলো আপনারা সব জানেন। হাসানুল মামুন, একই বিষয়ে আপনার অবজারভেশনটা কেমন? আসলে 2012 সাল থেকেই আমরা দেখেছি, বা একেবারে 2008 সালের নির্বাচনের পরপরই গ্রাজুয়ালি ইমপ্রুভ করেছে, এবং আপনারা তো রাজপথে ছিলেন শেষ 10 বছর, তো প্রত্যক্ষভাবেই একেবারে আন্দোলন করেছেন। আসলে ফ্যাসিবাদ কি এভাবেই ফর্ম করে, এভাবেই প্লে করে স্টেপ বাই স্টেপ, মানে বিরোধী শূন্য করে ফেলে, এরপরে মধ্যবিত্ত শ্রেণীকে ধ্বংস করে দেয়, একটা অলিগার্ক শ্রেণী ক্রিয়েট করে? সেটি তো একাডেমিক ডিসকাশন, কিন্তু বাংলাদেশের শেখ হাসিনার যে ফ্যাসিজমের ফরমেশন, সেটি আসলে আপনারা কিভাবে দেখেছেন বা আপনারা কিভাবে মূল্যায়ন করেন? 8 সালের যে নির্বাচনটা, তখন তো আমাদের বয়স, আমরা কম, তারুণ্য। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছিল যে ওই নির্বাচনটা হয়তো, মানে মানুষ আসলে
একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছে এবং মানুষ মানে ভোট প্রশ্ন দিয়েছে। তুলেছিল কিন্তু আসলে ওইভাবে প্রমাণ করা যায় না। প্রমাণ করা যায়নি, প্রশ্ন তুলেছিল কিন্তু মানুষ আসলে ভোট দিয়েছে। কিন্তু পরবর্তী সময়ে 13 সালে যে শাপলা চত্বরের ঘটনা, হ্যাঁ, এটা আসলে এই দেশ থেকে ইসলামকে পুরোপুরি মুছে দেওয়া এবং এবং আলেম ওলামাদের এবং এই অবস্থানটাকে 13 নষ্ট করে দেওয়া। 13 সালেই কিন্তু আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মবক্রেসিকে কিন্তু Yes, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হ্যাঁ, হয়েছিল, এবং গণজাগরণ মঞ্চ রাইট তৈরি রাইট করে। আমি ওই কথাটাই আপনাকে বলতে চাচ্ছিলাম যে শাপলা চত্বর আসলো এর আগেই কিন্তু গণজাগরণ মঞ্চ, এবং এই মঞ্চের মাধ্যমে এই যে মবতন্ত্র যেটা বললেন, এই মবতন্ত্রের সৃষ্টিটা হলো কিভাবে হাইকোর্ট সুপ্রিম কোর্টের এবং জাতীয় অর্ডারকে সংসদ পর্যন্ত হ্যাঁ একদম ভায়োলেট violate করা করে হলো। দিল। এইটাই কিন্তু পুরো যে ফেসিজমটা এই দীর্ঘদিন যাবত যে স্টে করছে, এইটাই কিন্তু প্রাথমিক ইয়াটা ছিল, স্টার্টিংটা ছিল। ভাই বিশ্বাস করেন এই 14 সালের নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচন, মানুষ প্রত্যেকটা মানুষ একটা ভীতিকর পরিস্থিতি ছিল। এই ভীতিকর পরিস্থিতির মধ্যেও অনেক মানুষ ভোট প্রতিবাদ কেন্দ্রে করেছে, যায়নি। প্রতিবাদ এটা ছিল করেছে। প্রতিবাদ, ছিল তার নীরব প্রতিবাদ। নীরব অনেক মানুষ আছে না যে হঠাৎ করে আমাকে একজন অসম্মান করতেছে, কিন্তু আমি তার চেয়ে সম্মানিত বা আমি সমাজে সম্মানিত ব্যক্তি, আমি তখন নীরব হয়ে যাই। নীরব হয়ে ওই আমার যে অপমান করতেছে এটাকে আমি উপভোগ করি। মানে নীরবতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বড় চিৎকার। হ্যাঁ, বড় চিৎকার। তো সেই জায়গা থেকে এটাকে প্রতিবাদও বলতে পারেন যে নীরবতাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ প্রতিবাদ। সেই জায়গা থেকে মানুষ কিন্তু আসলে ভোটটাকে অ্যাভয়েড করেছে। আওয়ামী লীগ যতগুলা ভোটের মানে আয়োজন করেছে প্রত্যেকটাই তো আপনার হচ্ছে নিরঙ্কুশ ভাবে একটা অপদার্থ, মানে এই নির্বাচনের আসলে কোনো মানে স্ট্যান্ড নাই। এই যে এবং ফেসিবাদটা, হাসান আল মামুন আরেকটি জিনিস, এই কিন্তু বিভিন্ন সমিতির নির্বাচনও কিন্তু একই পথে গেছে। হ্যাঁ, একই পথে। আমি এটাই আপনাকে বলতে যাচ্ছি যে দেখেন, প্রথমে নির্বাচনগুলোকে কলুষিত করলো, মানুষকে ভোট দিতে দেয় না, এবং সে যাকে মানে ইলেক্টেড করছে, সিলেকশন করছে, মানে বিষয়টা হলো এরকম যে ভোটার তালিকায় আপনার ভোটের ক্রমিক নং হচ্ছে এত, আবার ব্যালট পেপারে আপনার ওইখানেও 1 নাম্বার, ব্যালট পেপারেও 1 নাম্বার, আপনাকে বলে দেওয়া হয়েছে আপনি কোথায় ভোট দিবেন, এটা কিন্তু আমি জানবো। মানে ওই যে পরবর্তী সময় যে নিচের লেভেলে যে ইলেকশন গুলো হয়েছে, সাংবাদিক সমিতি বলেন আর ওই আপনার মৎস্যজীবী সমিতি বলেন আর যাই বলেন, হ্যাঁ, পুলিশ অ্যাসোসিয়েশন বলেন, সবকিছুতে তার মানে এই যে ফেসিজমটা, রাষ্ট্রের একটা রাষ্ট্র যখন রাষ্ট্র হলো একটা গাছ, ডালপালাগুলো হচ্ছে রাষ্ট্রের অঙ্গজ। সে কি করেছে, প্রথমে সে গাছটাকে দখল করেছে, রাষ্ট্রটাকে দখল করেছে এই যে ভোটাধিকার হরণের মাধ্যমে। পরবর্তী সময়ে এই রাষ্ট্রের দখলটাকে সে গাছের ডালপালা পর্যন্ত বিস্তৃত করেছে। এইটাই হচ্ছে ফেসিজম, যে আপনি অল সেক্টরকে গ্রাস করা। ফেসিজমটা হচ্ছে এটা যে কোনো সেক্টর বাকি নাই যেখানে আপনি রিক্সাওয়ালা থেকে শুরু করে একদম ফুটপাতের দোকানদার তাকে আওয়ামী লীগ করতে হবে, এবং আওয়ামী লীগ করলেই শুধুমাত্র সে নাগরিকত্ব বা সে যে ব্যবসা বাণিজ্য করতেছে এটা সুবিধাটা শুধুমাত্র এটাই পাবে, সে আওয়ামী লীগ করতে হবে এবং তার কথা মতো চলতে হবে। এবং তিনি তো কথায় কথায় বলতেন এত মানুষকে আমি খাওয়াচ্ছি, আমি এটা করছি, আমি মোবাইল ফোন দিয়েছি, মানে আর সবকিছুই তিনি করেছেন। এর আগে কেউ করতে পারেনি বা ব্যর্থ হয়েছে। তো যে মানে সবাইকে এটা কি মনে করিয়ে দেয়া। হ্যাঁ, এইটা আসলে আমি আপনার কথাতে পুরোপুরি একমত। শেখ হাসিনার আসলে পতনের জন্য উনি নিজেই দায়ী। এই যে 24-এর যে বিপ্লব হলো, এই ইতিহাসটাও মানুষের জানা দরকার। শেখ হাসিনার সাথে আমার হচ্ছে এনএসআই এর কার্যালয়ে আমাকে উঠায় নিয়ে গেছিল হেড অফিসে। তখন ওইখানে এনএসআই তখনকার ডিজি প্রাইম মিনিস্টারের সাথে কনফারেন্সে কথা বললেন, এবং আমরা কি চাই 18 কোটা আন্দোলনে আমরা কি চাই সেটা জানতে চাইলেন। তখন আমি সেখানে বললাম যে এটা কোটাটাকে রিফর্ম করে দেন, আপনি বাতিল বলেছেন সংসদে, এটা কোনো ম্যাটার না, যেহেতু রাষ্ট্রের প্রয়োজনে আপনি এটা সংশোধন করতে পারবেন, আপনি এটা মীমাংসা করে দেন, যারা যারা আছে এটাকে কমিয়ে একটা অংশ রেখে তারপর এটা রিফর্ম করে দেন। তখন কিন্তু উনি আমাকে প্রথমে বলছে যে ঠিক আছে আমরা এটা আলোচনা করব, দেখে কি করে। শেখ হাসিনা নিচে, আমি কনফারেন্সে ছিলাম। তো পরবর্তী সময় সেটি তিনি করেন নাই। এই যে উনি মানে শেখ হাসিনার তার যে পতনটা, তখন যদি কোটাটা সংস্কার হতো 18 সালে, তাহলে 24-এ আন্দোলন হতো না। তার মানে এটা আল্লাহ মেকানিজম করে তাকে দিয়ে এই কাজগুলো করিয়েছে। এবং তার সবচেয়ে বড় যে কথাটা বললেন যে আমি তো আমার বাবা আমি, এর ভিতরে আর কিছু নেই। মানে 71 পরবর্তী এই যে আপনার একদম সর্বশেষ 24 বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার বাহিরে আর কেউ নাই বাংলাদেশে। এবং জিয়াউর রহমান, এই খালেদা জিয়া বা আরো যারা মাওলানা ভাসানী আরো যারা নেতৃত্বে ছিলেন,
এই মানুষগুলাকে এত বাজেভাবে উনি ট্রিট করতেন, খুব মানে ন্যারো মাইন্ডের। সেই খালেদা জিয়াকে এমনও বলেছেন উনি যে খালেদা জিয়া মদ পান করেন, আর কি কি চিকিৎসা দরকার। ফ্যাসিজমের এটি কিন্তু একটা পদ্ধতি যে মানুষের চরিত্র হনন করা। হ্যাঁ, চরিত্র হনন ইনফ্যাক্ট করা। আপনারা যারা 18 থেকে আন্দোলনের মাঠে ছিলেন, কোটা বিরোধী আন্দোলন বা আমাদের চরিত্র নিরাপদ হননের সড়ক চেষ্টা করা আন্দোলন, হয়েছে। আপনাদেরকে তো নানানভাবে চরিত্র হ্যাঁ। হনন করা হয়েছে। ইনফ্যাক্ট আপনাকেও পার্সোনালি হ্যারাস হ্যাঁ, করা হয়েছে। আমাকেও করছে, এবং আমার মামলাটার পরে আপনার মামুনুল হককেও মামলা দিল। মানে একটা বিষয় হচ্ছে কি, একটা মানুষ যখন সাইকো হয়ে যায়, শেখ হাসিনা আসলে একটা সাইকো ছিল। সাইকো, ইয়েস। এটা আপনি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না। কারণ আপনি একটা বিষয় খেয়াল করেন, আচ্ছা শেখ হাসিনার কোনো আত্মীয় কিংবা শেখ হাসিনার ছেলে কিংবা মেয়েরা কি বিসিএস এ কোটা মানে এই চাকরি দিয়ে কি তারা চাকরি নিবে? পরীক্ষা দিয়ে নিবে না। তাহলে শিক্ষার্থীরা দাবি করতেছে যে এত পার্সেন্ট কোটা তো প্রয়োজন নাই, আপনারা একটু কমিয়ে দেন। উনি কি করলেন? উনি যে কথা বলছেন সেটাই বাস্তবায়ন করতে হবে, এবং সেটাই বাংলাদেশের আইন হবে, এবং এই দেশের প্রত্যেককে সেটা মানতে হবে। না মানলে তাকে উধাও করে দেওয়া হবে, রাষ্ট্রদ্রোহ। এবং সেই কাজটাই কিন্তু আমাদের উপর করেছে। এই আন্দোলনের পরে, কোটা আন্দোলনের পরে 14টা মামলা খেয়েছি 2018-তে। হ্যাঁ, 18 থেকে শুরু করে এখন পর্যন্ত 14টা মামলা। আপনি জানেন দীর্ঘ 11 মাস জেল কেটে আসলাম, এবং আপনারাও এটার অনেক ক্ষেত্রেই আপনারাও ভিকটিম হয়েছেন। তো বিষয়টা হলো কি, তার চরিত্রটার আসলে এটা একটা ভয়ঙ্কর চরিত্র ছিল। একজন আওয়ামী লীগের অনেকেই বলে যে শেখ হাসিনা আসলে বাংলাদেশে এসেছিলেন পিতৃ হত্যার প্রতিশোধ, এবং এই প্রতিশোধটা সর্বশেষ এই যে 2000 মানুষকে গুলি করে হত্যা করলো, 50,000 মানুষকে পঙ্গু করে দিল, অন্ধ করে দিল। তাহলে সে কিন্তু পালাইছে। এখন তার ভিতরে যে একটু অনুশোচনা, এবং আমি চ্যালেঞ্জ করে বলছি আওয়ামী লীগকে চরমভাবে মূল্য দিতে হবে। এদের ভিতরে এরা প্রত্যেকটা মুনাফেক, এবং এদের ভিতরে কোনো চরিত্র নাই। জনগণ তো তাদেরকে প্রত্যাখ্যান করেছে, এবং এদের যদি এখন যে স্টেটমেন্ট। আরেকটি জিনিস আপনি মামুন খেয়াল করেছেন কিনা, বাংলাদেশের কোনো মানুষ কিন্তু আওয়ামী লীগের প্রতি সিম্প্যাথি দেখাচ্ছে না, সহানুভূতি দেখাচ্ছে না। তার মানে মানুষ কিন্তু তাদেরকে এক প্রকার প্রত্যাখ্যান করেছে। হ্যাঁ, আমি যে জিনিসটা বলছিলাম যে এদের ভিতরে কোনো নৈতিকতা নাই, মনুষ্যত্ব নাই, কোনো অনুশোচনা নাই। একজন আওয়ামী লীগের তৃণমূল থেকে শেখ হাসিনা পর্যন্ত একজন আওয়ামী লীগের নেতাকর্মীকে এখন পর্যন্ত আমি বলতে শুনি নাই যে এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল, শিক্ষার্থীদের বুকে এভাবে গুলি চালানো উচিত হয়নি, এভাবে মানুষকে হত্যা করা উচিত হয় নাই, সমাধান করা যেত, টেবিলে বসে সমাধান করা যেত, এভাবে মানুষ হত্যা করাটা উচিত হয় নাই। একজন মানুষকেও আমি শুনি নাই আওয়ামী লীগের এখন পর্যন্ত মুখ দিয়ে এই কথাটা স্বীকার করতে। সুতরাং আওয়ামী লীগের অস্তিত্ব মানে আপনি যাই বলেন বিলীন, মানে টোটালি বিলীন। অন্ততপক্ষে আমরা যতদিন এই বাংলাদেশে এই প্রজন্ম যতদিন আছে, আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করতে পারবে। জি মামুন, আপনার কাছ থেকে আবারও শুনবো ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু। আরেকটি বিষয়, হাসান আল মামুনের কথার রেশ ধরেই যাচ্ছি, সেটি হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের একটি ন্যারেটিভ থাকে, ফিলসফি থাকে। শেখ হাসিনাকে আওয়ামী লীগ নিয়ে পালিয়ে যাওয়ার কারণটি কি? আসলে আওয়ামী লীগ কি ন্যারেটিভ শূন্য হয়ে পড়েছিল, শুধুমাত্র একটা হ্যাজিমনির উপরে টিকে ছিল কিনা? শেখ হাসিনার যে আওয়ামী লীগ, এটা লাস্টে ওয়ান ওম্যান শো হয়ে গেছিল। উনি বলে বেসিক কোনো না, উনি বলে সূর্য দক্ষিণ দিকে উঠছে, কর্মীরা বলে এটি রাইট। শেখ হাসিনা অনেক স্বৈরাচার হিসেবে ওর কিন্তু অনেক সৌভাগ্যবান। দেখেন 14 নির্বাচনে কিন্তু কেউ করে নাই, তো ওদের কর্মীরা মনে করতেছে খাইছে, তো টিকে গেল। উনি কিন্তু একার সিদ্ধান্তে স্বৈরাচারী কাজটা করছে। 18তে আমাদের চাঁদপুরের যে কুখ্যাত প্রধান, যে পুলিশের প্রধান জাভেদ পাটোয়ারি, মতলবের আমার এলাকারই সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ, তারা এই রাতের অন্ধকারে ভোটের এই সরঞ্জাম করে দিয়ে গেল। আওয়ামী লীগ মনে করে আরে এই তো নেত্রী, বাঘের বাচ্চা, এটা একটা নির্বাচনে ভোট দিতে পারি না, দেশে জানি আমি এমপি, বহু এমপি আছে, এটা দেশেই যায় না, এটা ফর্ম ফিল আপ করে দিছে। আবার অনেকে প্রত্যাহার করেও 24-এ তো আরো আবারও ওনার ভাগ্য ভালো, এইবারও কিভাবে আল্লাহ হয়তো তার হয়াত রাখছে, বুঝছেন। আর সেনাবাহিনী প্রধান ওনাকে যে কোনো কারণে হোক ওনাকে সেফ এক্সিট দিছে। ওনার লাশ তো মুশিদিনের তো লাশ ঝুলাই রাখছিল, ওনার তো খণ্ড খণ্ড হয়ে যেত। আল্লাহ হয়তো আমাদেরকে আরো শাস্তি দিবে। এখন পর্যন্ত শি হ্যাজ নো রিমোসনেস, তার বিন্দু পরিমাণের অনুশোচনা নাই। বাদ দিলাম রাজনৈতিক আলোচনা, এতগুলি লোক মারা গেল, বাচ্চা মারা গেল। যখন একটা রেসপন্সিবল মানুষ একটা চেয়ারে থাকে, একটা রাষ্ট্রনায়ক চেয়ারে থাকে, আমি তো দীর্ঘদিন লন্ডনে ছিলাম, ইংল্যান্ডে, একটা ছোট্ট ঘটনার জন্য একজন মন্ত্রী পদত্যাগ করে, বা সে বলে he has not done anything wrong, but because I am in the chair, I am taking the responsibility and I resign. এটা হচ্ছে একটা রাষ্ট্রনায়কের, এটা শিষ্টাচার। পদত্যাগ করবি, পরে দেখা যাক কি হয়।
আজ পর্যন্ত সে এখন যে মাঝে মাঝে আমরা অডিও রেকর্ড দেখি কি মর্মান্তিক, এতজন এসে মাইরা ফেলামো। এবং তিনি বলেন যে তাকে হ্যাঁ। ক্ষমতাচ্যুত হ্যাঁ, করা ক্ষমতা হয়েছে, উৎখাত করা হয়েছে। উৎখাত করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে এই যে হোসনি মোবারক বলেন, হিটলারেরটা বাদই দিলাম, আরও যারা এই যে সিরিয়ার আসাদ, তো স্বৈরাচারের ফেসিস্ট তো উৎখাতই হবে। এখানে তো রেজিগনেশনের প্রয়োজন হয় না। কোথায় স্বৈরাচারে এই যে গাদ্দাফিরে পাইপের ভিতর থেকে মাইরা ফেলিল, ওই দিন কি হইতো সেটা বলে না তো, সে তো পালায়া গেছে না। এটা তারে মানে যেহেতু ইন্ডিয়ার সাথে আমাদের তাকে বাঁচিয়ে দেওয়া হয়েছে, অনেক সম্পর্ক, অনেক লেনদেন আছে, অনেক কারণে তাকে করা হয়েছে। আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, সেটি হচ্ছে আরেকটি সংবাদে আমরা দেখলাম বৈচিত্র্যময় আতঙ্কের দেশে এখন রিমান্ড মৌসুম। সাংবাদিক, শিক্ষক, ছাত্রনেতা, বিরোধী দল কারা রেহাই পেয়েছে এই রিমান্ড মৌসুম থেকে? নাকি এটাই ছিল শেখ হাসিনার শাসনের এক ধরনের কৌশল? চরমভাবে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, লোকাল আদালত যা ছিল এগুলিকে উনি একেবারে ডিমোরালাইজ করে দিল। আর এখানে এই যে এখন ওই ম্যাজিস্ট্রেট সাহেবেরই তো আজকে কেউ না কেউ কোথাও আছে, এখন ওনারা জামিন দিতেছে, রিমান্ড দিতেছে, তারাই তো ওই সময় ছিল। এখন আমাদের প্রশাসন থেকে বিচার বিভাগ, আমরা যে পৃথকীকরণ নামে মাত্র করা হয়েছিল, হাসিনা কিছু করছে, আরও অনেকের, কিন্তু আসলে তো কাজ হচ্ছে না। জি, তো সেক্ষেত্রে সেই হেজিমনি রেখে আমাদের রিফরমেশন আদৌ সম্ভব কিনা সেটি হাসানুল মামুনের কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। ওবায়দুর রহমান টিপু, আপনার কাছ থেকে আবারও শুনবো। হাসানুল মামুন, টিপু ভাইয়ের বক্তব্য অনুযায়ী প্রশাসন বা বিচার বিভাগের মধ্যে সেই হেজিমনি, যাদেরকে দিয়ে এইভাবে একেবারে নির্বিচারে রিমান্ড, জেল, জুলুম চালানো হয়েছে, তাদেরকে রেখে আসলে কি রিফর্ম সম্ভব? বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা দেশের যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো, টপ প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো, ছাত্রলীগের যে সকল পদধারী নেতা ছিল, তারা অধিকাংশ ক্ষেত্রেই পুলিশে পদায়ন নিয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই। এছাড়াও সচিবালয়ে আপনার যেগুলো পরীক্ষা ছাড়া নিয়োগ, বিসিএস ক্যাডার সব না, বিসিএস এ কম, কিন্তু আপনার ওই যে যেগুলো আপনার ওই যে বিভিন্ন ক্রাইটেরিয়া আপনার যে নিয়োগগুলো হয়েছে, তারপর যেমন আমাদের ঢাকা ইউনিভার্সিটি যেমন টিএসসির পরিচালক কিংবা একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা, এই প্রত্যেকটা পদে আওয়ামী লীগের সেটআপ এবং ছাত্রলীগের পদধারী নেতা। এবং যে আপনি বিপ্লব সরকারের যে একটা অবস্থান পুলিশের, বিপ্লব কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আমাদের জগন্নাথ হলের, সে কিন্তু খুব সম্ভবত সভাপতি নয়তো সেক্রেটারি ছিল ছাত্রলীগের। এবং এই বিগত আপনার এই যে 9 সালের পর থেকে এই বিপ্লব একাই সামাল দিছে, মনে করেন পুরা বিএনপিরে একাই সামাল দিছে, মানে এরকম একটা পরিস্থিতি। তো আপনি এদেরকে বসিয়ে রেখে এই দেশে, আমি উল্টো রিজিমকে শেষ করে দেওয়ার জন্য বলছি না, শান্তি ফিরবে না। ওই যে আমি যে কথাটি বললাম যে শেখ হাসিনা সে এসেছিল পিতৃ হত্যার প্রতিশোধ নিতে, আর এখন এরা প্রশাসন চালাইবে আমাদেরকে হত্যা করার জন্য। এরা প্রশাসনে থাকবে আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য, এটাই তাদের টার্গেট থাকবে। সুতরাং এই যে রেজিমটা আছে, এই পুরো প্রশাসনের ভিতরে যারা যারা দলীয় পরিচয়ে যারা চাকরি বাকরি নিয়েছে, এদেরকে টোটালি ধরে ধরে একদম চাকরি থেকে অব্যাহতি, তখনই আপনার রিফর্মটা। সেক্ষেত্রে এই সরকারের কি উদ্যোগ জরুরি বলে আপনি মনে করেন? এখন পর্যন্ত আমি প্রথমেই বলেছিলাম, এই সরকারের যে স্পটটা বের হচ্ছে, নিয়োগ, তারপর হচ্ছে আপনার পদায়ন, বদলি, এগুলোর জন্য আলাদা একটা কমিশন তৈরি করা, নিরপেক্ষ মানুষ দিয়ে, এবং যারা এখানে আসলে এই বদলি পাওয়ার যোগ্য, যারা পদায়ন পাওয়ার যোগ্য, তাদেরকে যাতে একটা নিরপেক্ষ কমিশন করে, এটা যদি করা হয়, এখনো সময় আছে, এখনো যদি করা হয়, তাহলে যারা বিগত সময় বঞ্চিত ছিল বা তারা পদায়ন পাবে, আর যারা বিগত সময় অপরাধ করেছে তারা শাস্তির মুখোমুখি হবে। এটাই একমাত্র সলিউশন, এটার জন্য আলাদা একটা কমিশন করা প্রয়োজন। জি, ধন্যবাদ। বেশ, ওবায়দুর রহমান টিপু, সমাধানের পথে তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট সরকারের বিভিন্ন সংস্কার কমিশন তো গঠন করেছেন, এগুলি সবকিছু প্রকাশ হয় নাই। এগুলি আমাদের দল থেকে যতটুকু বুঝি যে সম্ভবত 70-80% বিএনপি জাতীয়তাবাদী দলের প্রতি সম্মতি, কিছু আছে হালকা না, কিছু আছে যে আরও রিফর্ম করা হোক, এটা আশাবাদী। টুডে টুমোরো ওই যে একটা যে রেজুলেশনে আমরা সব দল সই করবে, এই ম্যাগনা কাটাটা দরকার ভবিষ্যতের জন্য। সংস্কার যে কমিশনগুলি হয়েছে আমি সমর্থন জানাই, এই জন্য কিছু তো চেঞ্জ করতে হবে। একদিনে বাংলাদেশ ধোয়া তুলসী পাতা, ইম্পসিবল। আমাদের শিক্ষার মান এমন নিচু পর্যায়ে চলে গেছে, আপনি তো ওই সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবনী ছিল, আগেরটার এখনটার অনেক অনেক তফাৎ। আর প্রশাসনে আমি মনে করি দুর্নীতি যার বিচার হওয়ার হবে 14-18-24 নির্বাচনের কাছাকাছি এবং পরবর্তী সময়ে প্রশাসনে সারা বাংলাদেশের টিএনও, এসপি থেকে শুরু করে ডিসি, এডিসি যারা ছিল,
এদেরকে চাকরি থেকে সরানোর প্রয়োজন নাই, পেটে লাথি দেওয়ার দরকার নাই, এদেরকে ওএসডি করা হোক। এর বাইরে যারা ছিল সবাই যে খারাপ হবে, সবাই যে ভালো, তাদের সব বাদ দিয়ে দিতে হবে। যারা এই অপরাধে জড়িত ছিল, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংসের কারিগর যারা ছিল, হাসিনা তো টাকা পয়সা করেন, এরা এগুলি করছে। তারা কে এমপি হবে তারা ফোন দিয়ে বলছে আপনার তাড়াতাড়ি আসেন, সই করে দেন, এরকম কাজ তারা করছে। আমার এলাকা দুর্ভাগ্যজনকভাবে আওয়ামী লীগের একজন সন্ত্রাসী মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আপনারা জানেন তার ছেলে, তার সম্পর্কে আমাকে 2 বার হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে। একবার আমি আমাদের এলাকার নাম ষাটনল মতলব, আমি মৃত্যুর ভয়ে পরে ট্রলার দিয়ে আমি মুন্সিগঞ্জ হয়ে ঢাকা আসি। আমাকে না পাই আমার পরিবারের লোকজনদের জেলে নিছে যারা রাজনীতি করে না। তো 90-এর গণ অভ্যুত্থান আমরা করছিলাম, আমি সূর্য সেন হলে, এখন আবার করলাম। এই জীবনে, ছোট্ট জীবনে 2টা গণ অভ্যুত্থানের প্রত্যক্ষ সাক্ষী, আর কি চাই? কয়দিন বাঁচবো? সেক্ষেত্রে এখন সরকারকে 30 সেকেন্ডে শেষ করব, অন্তর্বর্তীকালীন কারণ সরকারকে এখন আর সময় ক্ষেপণ করা সম্ভব হবে না, কারণ এর মধ্যে এখন একটা স্বার্থন্বেষী গ্রুপ ঢুকে গেছে। এরা চাচ্ছে যে এই নির্বাচন একটা অপবাদের মতো দিয়ে আলাদা রাখা হয়, আর তারা এই দেশটার এখন কোনো সংস্কারের মধ্যে কোনো কিছু নাই। এখন প্রথমে যতটুকু ছিল ধান ধারণা, এখন সব চলে গেছে লুইটা বুইটা খাওয়ার জন্য, এগুলি সব বলতে রাজি না। হ্যাঁ, এখানে সমন্বয়করা যে 100% কারেক্ট তাও না, এখানে কিছু স্বার্থন্বেষী গ্রুপ চলে গেছে। সমন্বয়করা অনভিজ্ঞ, তাদের ম্যাচুরিটির ব্যাপার ছিল। হ্যাঁ, এই অভ্যুত্থানের জন্য তারা চিরজীবন স্মরণীয় হয়ে থাকবেন। আমরা চাই তারাও জনগণের কাছাকাছি চলে যাক, রাজনৈতিক দল গঠন করেছেন, জনগণের কাছে যান, নির্বাচনে জয়লাভ করেন, এমপি হন, মন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক প্রক্রিয়া আসুন, পার্লামেন্টে থাকুন। ভুল করলে আপনারা প্রতিবাদ করেন না, হ্যাঁ, আবার আন্দোলনে আসবে। যদি বিএনপি খারাপ করে, এদেশের মানুষ কিন্তু গণ অভ্যুত্থানে অভ্যস্ত হয়ে গেছে। জি, সেক্ষেত্রে একমাত্র কোনটি সংস্কারের সবচেয়ে বড় সংস্কার কোনটি বলে আপনি মনে করেন? এখন আমি মনে করি এই অন্যান্য সংস্কারগুলি না করে নির্বাচনে জনগণের এই 17 বছরের যে কষ্টটা, এইটাকে যত সুন্দরভাবে করে জনগণের অংশগ্রহণটা নিশ্চিত করা হোক। এরপরে জনগণ যাকে ভোট দেয় সেই নির্বাচিত হোক, দেশটাকে চালাক, এছাড়া তো কিছু নাই। ধন্যবাদ ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, ধন্যবাদ হাসান আল মামুন, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চাই স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।